ওকে, তাহলে গতদিন আমরা পড়ছিলাম হচ্ছে আলোকবর্ষ। হুম, আজকে আমরা এখান থেকে শুরু করব। আমরা একটু অল্প করে পড়বো, সমস্যা নেই। আরেকদিন সময় বেশি নিব আমরা, দরকার হয় তোমাদের শুক্রবারটাও আমরা করে দিব, বা কালকে হয়তো ক্লাসটা নিয়ে দিব আমি কমপ্লিটলি। দেখি কতদূর যাওয়া যায়, কারণ একসাথে তোমার হচ্ছে এই অধ্যায়টা শেষ করে দিলে তোমাদের আবার একটু চাপ হয়ে যাইতে পারে। তো দেখো, দৃশ্যমান আলোর বর্ণালী তোমরা জানো যে 380 থেকে সেই 680 বা 780 780 ন্যানোমিটার পর্যন্ত। সেটা হচ্ছে তোমরা জানো বেনি, আসহ কালো, অর্থাৎ বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল। এই বর্ণের নামগুলো প্রথম করে ভিপ দিয়ে মনে রাখা হয়। এখানে এই তরঙ্গ দৈর্ঘ্যগুলো একটু মনে রাখার চেষ্টা করবা, ঠিক আছে? অনেক সময় এমসিকিউতে দিয়ে দেয় বেগুনি, আসহ কলা। ঠিক আছে, এরপরে আমরা যাবো হচ্ছে তড়িৎ চুম্বকীয় স্পেকট্রাম বা বর্ণালী। তড়িৎ চুম্বকীয় বর্ণালী কাকে বলে? তো দেখো এখানে লাইন আছে দাগানো। তড়িৎ চুম্বকীয় তরঙ্গের কম্পাঙ্ক, অর্থাৎ তড়িৎ চুম্বকীয় তরঙ্গ যেটা আছে তার কম্পাঙ্কের প্রসার বা পাল্লা অত্যন্ত বেশি। এর প্রসারতা 10⁴ হার্টজ পর্যন্ত, বা সাইকেল পার সেকেন্ড এর মান কম থেকে শুরু করে 10⁻23 হার্টজ সাইকেল পার সেকেন্ড পর্যন্ত বিস্তৃত। অর্থাৎ তোমার তড়িৎ চুম্বকীয় তরঙ্গের যে পাল্লাটা আছে বা সীমা আছে সেটা কত? 10⁴ হার্টজ থেকে শুরু করে তোমার হচ্ছে 10⁻23 হার্টজ পর্যন্ত মনে রাখতে হবে, ঠিক আছে? 10⁴ থেকে 10⁻23 হার্টজ পর্যন্ত। এই হার্টজ মানে তো আমরা জানি, হার্টজ মানে হচ্ছে পার সেকেন্ড, অর্থাৎ প্রতি সেকেন্ডে। হ্যাঁ, তো এটা হচ্ছে প্রতি সেকেন্ডে কতটা সাইকেল হয় বা কতটা চক্র সম্পন্ন করে সেটার জন্য বলা হচ্ছে সাইকেল পার সেকেন্ড। তাহলে তড়িৎ চুম্বকীয় তরঙ্গের কম্পাঙ্কের পাল্লা কত দূর? সেটা হচ্ছে তোমার 10⁴ থেকে 10⁻23 হার্টজ বা সাইকেল পার সেকেন্ড। আচ্ছা, এখানে লিখছো হচ্ছে ক্লিয়ার শোনা যায় না। আচ্ছা, ক্লিয়ার শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে ভাইয়া। আচ্ছা, শোনা গেলে তো ঠিকই আছে। ওকে, তাহলে আমরা এখানে ছিলাম। এরপর ভাই এরও ক্লিয়ার শোনা যাচ্ছে না। এরপরে কয়জন ক্লিয়ার শুনতে পাচ্ছ না? হাত উঠাও। কে কে ক্লিয়ার হাত শুনতে পাচ্ছ হাত উঠাও। কেউ কি ক্লিয়ার শুনতে পাচ্ছ না? সূচনা তো বলতে শুনতে পাচ্ছ, নাইম শুনতে পাচ্ছ ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া, ক্লিয়ার শুনতে পাচ্ছি। এই বিথি, সূচনা, তোমরা কি কথা বলো? মিশকাত শুনতে পাচ্ছ? আমি ক্লিয়ার শুনি না তো, তোমার নেট প্রবলেম। আচ্ছা, তাহলে নাইম তুমি যদি শুনতে না পাও তাহলে তোমার নেট প্রবলেম। আচ্ছা, এই ইতি তুমি শুনতে পাচ্ছ? হ্যাঁ ভাইয়া, শুনতে পারতেছি। তোমার নাম ধরে শুনলাম কিন্তু, ঠিক আছে তো? আচ্ছা, তো তারপরে আমরা যেখানে ছিলাম বলতেছি মাত্র 7.8 × 10⁷ মিটার থেকে এত তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এর দৃশ্যমান আলোর ব্যাপ্তি কত? এটা 7.8 থেকে 10⁷ মিটার থেকে 3.9 10⁷ মিটার তরঙ্গ দৈর্ঘ্য। এবং এটা কম্পাঙ্ক কত? এটা থেকে এটা হার্টজ। এটা মনে রাখতে হবে, দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত এবং কম্পাঙ্ক কত মনে রাখতে হবে, ঠিক আছে? না রাখলেও সমস্যা নেই, আসে না। এরপরে এখানে দেখো, এই যে বেতার তরঙ্গ, অবলোহিত তরঙ্গ, অতিবেগুনি তরঙ্গ, এক্স রশ্মি বা গামা রশ্মি, এটা হচ্ছে কম্পাঙ্ক, কোথা থেকে শুরু হচ্ছে কোথা থেকে বাড়তেছে এটা পরে আরো বিস্তারিত আছে, আমরা এখান থেকে বলবো। এই যে দেখো, খুব ইম্পর্টেন্ট, এই বক্সটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, বেতার কোথা থেকে শুরু হয় ধারাবাহিকভাবে মুখস্থ করতে হবে। দেখো, বেতার তরঙ্গ, মাইক্রোওয়েভ তরঙ্গ, অবলোহিত রশ্মি, তারপর দৃশ্যমান আলো, বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, মানে দৃশ্যমান আলো, অতিবেগুনি রশ্মি, এক্স রে রশ্মি, গামা রশ্মি। হ্যাঁ, তো এইগুলোর হচ্ছে ব্যবহার কি হয়, কোথায় ব্যবহার করা হয়, কোথায় পাওয়া যায় বা কোথা থেকে উৎপত্তি হয়, এগুলো মনে রাখতে হবে। তো দেখো, বেতার তরঙ্গ হচ্ছে 10⁻⁴ থেকে তোমার হচ্ছে 5 × 10⁻⁴ মিটার পর্যন্ত। এই যে 10⁻⁴ থেকে 5 × 10⁻⁴ পর্যন্ত। এই যে তরঙ্গ দৈর্ঘ্যের পরিসর মনে রাখতে হবে। হ্যাঁ, উপরে চারটাতে কম্পাঙ্ক দেখাচ্ছে আর বেগ দেখাচ্ছে, আলাদা জিনিস। তাহলে বেতার তরঙ্গ থেকে শুরু, দেখো এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম, 10⁻⁴ থেকে 5 × 10⁻⁴ পর্যন্ত। তারপরে তার থেকেও কম হচ্ছে মাইক্রোওয়েভ তরঙ্গ, 10⁻⁻1 থেকে 10⁻³ মিটার। এই প্রত্যেকটা তরঙ্গ দৈর্ঘ্য যেগুলো আছে এগুলোর পরিসর কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে আমরা প্রথমে পড়তেছি হচ্ছে বেতার তরঙ্গ। তো দেখো, বেতার তরঙ্গের ক্ষেত্রে কিছু জিনিস মনে রাখতে হবে। কোথায় পাওয়া যায়? দেখো, অ্যান্টেনার মধ্যে দোলায়িত তড়িতাধান কোথা থেকে তৈরি হয়, আর স্পন্দিত তড়িৎ বর্তনী। তাহলে বেতার তরঙ্গ কোথা থেকে তৈরি হয়, মানে নিঃসরিত হয় অ্যান্টেনার মধ্যে দোলায়িত তড়িতাধান এবং স্পন্দিত তড়িৎ বর্তনীর মধ্যে থেকে, ঠিক আছে? তারপরে মনে রাখতে হবে যেটা, সেটা হচ্ছে বৈজ্ঞানিক প্রয়োগ, মানে কোথায় ব্যবহার করা হয় এটা।
হ্যাঁ, যে বিভিন্ন ধরনের বেতার যোগাযোগ ব্যবস্থা অর্থাৎ দূরবর্তী স্থানীয় ছবি প্রেরণের জন্য। অর্থাৎ আমরা এই যে অনলাইনে কথাবার্তা বলতেছি, এই কি পানি পড়ছে নাকি কিয়া স্ক্রিনের উপর? না ভাই, জুম করতে গেছিলাম তাই। ও আচ্ছা আচ্ছা, তো দেখো তা বলতেছি এই ব্যবহার করতে হবে আর তরঙ্গ দৈর্ঘ্য পরিষ্কার করতে হবে। কি বলছি বুঝতে পারছো সবগুলো? নিচে আসো, নিচে দেখো হচ্ছে মাইক্রোওয়েভ তরঙ্গ। আমি বলে দিচ্ছি যে কোন কোনগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। এই দেখো প্রথমে যে বেতার তরঙ্গ, বেতার তরঙ্গের ব্যবহার কি ছিল? এই যে দূরবর্তী স্থানে বা বেতার যোগাযোগ ব্যবস্থা, দূরবর্তী স্থানে স্পন্দিত ছবি, এই জিনিসটা মনে রাখতে হবে। তারপর আসে মাইক্রোওয়েভ। মাইক্রোওয়েভ কি কাজে লাগে? দেখো রাডার যন্ত্র, মাইক্রোওয়েভ রাডার যন্ত্র, রেডিও যোগাযোগ, খাবার গরম করা, রান্নার কাজে মাইক্রোওভেন, এগুলো তো পারো তোমরা, তাই না? তাহলে মাইক্রোওয়েভ তরঙ্গ, এই যে মাইক্রোওভেন আছে না বাড়িতে অনেকের থাকে, তো এখানে মাইক্রোওয়েভ তরঙ্গ ব্যবহার করা। এবং এই মাইক্রোওয়েভ তরঙ্গের পরিসর কত? 10⁻⁻1 থেকে 10⁻³ মিটার মনে রাখতে হবে। এবং এটা কোথা থেকে আসে? এটা হচ্ছে যে ক্লাইস্ট্রন ও ম্যাগনেট্রন নামক বিশেষ ধরনের বাল্ব থেকে, ঠিক আছে? এখান থেকে এটা তৈরি হয়। ক্লাইস্ট্রন মানে ক্লাইস্ট্রন। হ্যাঁ, রাডার তরঙ্গ এটা একটু বুঝালেন, ওটা কি? এটা দিয়ে কি হয়? রাডার যন্ত্র হচ্ছে তোমার হচ্ছে রাডার থাকে যেটা দিয়ে সংকেত প্রেরণ করা হয় যখন নৌকা বা নৌকা না, বড় বড় হুম। জাহাজ, তারপরে বিমান, এগুলো যখন চলে তারা রাডার দিয়ে তারা তাদের রেঞ্জের মধ্যে অন্য কোনো কিছু আছে কিনা এটা তারা বুঝতে পারে, বা অন্য কোনো বিমান বা অন্য কোনো নৌকা আসতেছে কিনা সেটা রাডার যন্ত্রের মাধ্যমে কমিউনিকেশনের মাধ্যমে বোঝা যায়। এটা একটা যন্ত্র। হ্যাঁ, জি ভাইয়া বুঝছি। তারপর এখানে বলতেছে যে কোথা থেকে, তাহলে এটার ক্ষেত্রে কিন্তু এই লাইনটা ইম্পর্টেন্ট। এই যে তোমার এই কোথা থেকে উৎসটা কোথায়? এই যে ক্লাইস্ট্রন এবং ম্যাগনেট্রন নামক বিশেষ ধরনের বাল্ব এবং মেসার এর সংক্ষিপ্ত নাম। তাহলে মেসারটা কি জানিস? মাইক্রোওয়েভ অ্যামপ্লিফিকেশনস বাই স্টিমুলেটেড এমিশন অফ রেডিয়েশন। এই মেসার অর্থ হলো বিকিরণের উদ্দীপিত নিঃসরণ দ্বারা মাইক্রোওয়েভ বিবর্ধন। অর্থাৎ যে কোনো একটা যে ক্লাইস্ট্রন এবং ম্যাগনেট্রন নামক বিশেষ বাল্ব আছে, এখান থেকে যে বিকিরিত হচ্ছে, যে তরঙ্গটা বিকিরিত হচ্ছে, সেটা উদ্দীপিত হয়ে মাইক্রোওয়েভটাকে আরো বেশি বিবর্ধিত করে দিচ্ছে, মানে অ্যামপ্লিফাই করে দিচ্ছে, বাড়ায় দিচ্ছে। বুঝছো? আচ্ছা, আমি একটু স্ক্রিনটা আবার শেয়ার দেই, না হলে ওই যে দাগটা উঠে আসে। ঠিক আছে, তাহলে ব্যবহারটা মেইনলি ব্যবহারটা জানতে হবে। আর এই যে এই কথাটা মনে রাখলে হবে যে ক্লাইস্ট্রন এবং ম্যাগনেট্রন, ক্লাইস্ট্রন ম্যাগনেট্রন, আর একটা হচ্ছে মেসার। ঠিক আছে, এটা মেসারের পূর্ণরূপটা একটু মনে রাখবা। এখান থেকে মেসার কি যদি আসে তাহলে বুঝবা যে এটা হচ্ছে মাইক্রোওয়েভ অ্যামপ্লিফিকেশন বা স্টিমুলেটেড এমিশন অফ রেডিয়েশন। অ্যামপ্লিফিকেশন মানে মাইক্রোওয়েভটাকে বিবর্ধিত করা হচ্ছে, বাড়ায় দেওয়া হচ্ছে, এবং সেটা স্টিমুলেটেড হচ্ছে রেডিয়েশন বা তরঙ্গের কারণে। এটা এরপর আসে হচ্ছে অবলোহিত রশ্মি। অবলোহিত রশ্মি, অবলোহিত রশ্মি এটা কত? 10⁻³ থেকে 10⁻⁷। এটা কোথা থেকে তৈরি হয়? উত্তপ্ত সকল বস্তু হতে অবলোহিত রশ্মি উৎপন্ন হয়। তারপরে আইআর ল্যাম্প থেকেও এটা আসতে পারে। হ্যাঁ, আইআর ল্যাম্প বিশেষ ধরনের এক ধরনের বাতি পাওয়া যায় আইআর, সেখান থেকে। তারপর সূর্য রশ্মি থেকে এটা পাওয়া যায়। তার মানে অবলোহিত রশ্মি, অবলোহিত এটা সবসময় আসে উত্তপ্ত কোনো কিছু থেকে। যেমন আইআর ল্যাম্প নামে একটা বাল্ব, এক ধরনের বাল্ব আছে, সেটা উত্তপ্ত হলে সেখান থেকে অবলোহিত রশ্মি উৎপন্ন হয়। হ্যাঁ, এটা। আরেকটা বলছে কি ত্রিপরমাণু, যে স্থায়ী তড়িৎ দ্বিমেরু ভ্রামক ত্রিমেরুর কম্পনের ফলে হতে পারে। এটা কি ছিল আমাদের এখানে চার্টে? এখানে চার্টে ছিল নিঃসরণের কারণ, মানে কোথা থেকে আসতেছে আর কেন আসতেছে। তো আমরা বলতেছি উত্তপ্ত জায়গা, যে সকল জায়গা আছে সেই সকল জায়গা থেকে এটা আসতেছে। এই কেন আসতেছে? তিনটা পরমাণু একসাথে কম্পিত হয়ে গেল। ঠিক আছে, তারপর এটা কি কাজে ব্যবহার করা হয়? যে বিভিন্ন রোগের চিকিৎসা, অবলোহিত রশ্মি বিভিন্ন রোগের চিকিৎসায়, বিভিন্ন রোগের চিকিৎসা, জ্যোতির্বিদ্যা, শিল্প। তবে রোগের কথাটা মনে রাখতে হবে। তারপরে হচ্ছে অন্ধকারে দেখার জন্য যে নাইট গগলস আছে, একটা নাইট বা তোমার হচ্ছে রাত্রে দেখার জন্য এক ধরনের আলাদা স্পেশাল চশমা পাওয়া যায়। হ্যাঁ, সেটাতে হচ্ছে তোমার এই অবলোহিত রশ্মি ব্যবহার করা হয়। এবং অন্ধকারে ছবি তোলার জন্য এই রশ্মির ক্যামেরা ব্যবহার করা হয়, মানে নাইট ভিশন ক্যামেরা যেগুলো আছে না, সেখান থেকে দেখবা যে রাত্রে তোমার হচ্ছে যদি দেখো যে সিসিটিভি ক্যামেরা যেগুলো আছে, রাত্রে নাইট ভিউ দেখা যায়, সেখানে দেখবা লাল একটা আলো জ্বলে সবসময়। এটাই হচ্ছে অবলোহিত রশ্মি বের করে। এটা তারপরে কি আছে? মাংসপেশি ব্যথা ও টানের চিকিৎসায়ও আবার ব্যবহার করা হয়। ফিজিওথেরাপিতে অনেক সময় অবলোহিত রশ্মি ব্যবহার করে ভিতর থেকে কোথাও টান লাগলে সেটা ঠিক করে দেওয়া হয় এই অবলোহিত রশ্মি দিয়ে। তাহলে এই অবলোহিত রশ্মি কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবার দেখো দৃশ্যমান আলো। দৃশ্যমান আলো তো সূর্য রশ্মিতে পাওয়া যায়, বিভিন্ন ধরনের বাতি, অগ্নিশিখা ইত্যাদি জায়গায় পাওয়া যায়। আর এটা তো 380 থেকে 780 ন্যানোমিটার। এটা তোমরা জানো, এই যে 380 থেকে 780 ন্যানোমিটার পর্যন্ত। 780 ন্যানোমিটার। তো এখান থেকে ন্যানোমিটার কি করলে মিটারে আসলে ওইটাই আসে।
তো এখানে দেখো এটা কি কাজে লাগে, আমরা দেখো আমরা তো দৃশ্যমান আলো আমাদের দেখার কাজে লাগাই। তো দেখার কি কি কাজ থাকতে পারে আমাদের, যে কোনো কিছু দেখার কাজে শালক, তারপর উদ্ভিদ শালক ভবনের কাজে লাগায়। আর ফটোগ্রাফিক ফিল্ম, এটাকে মনে রাখতে হবে, ফটোগ্রাফিক ফিল্মে কে প্রভাবিত করে। দৃশ্যমান আলোর একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ফটোগ্রাফিক ফিল্মকে প্রভাবিত করে। ওকে, এরপরে আমরা চলে যাবো হচ্ছে কি ভৌত আলোক বিজ্ঞানের এই যে অতি বেগুনি রশ্মি, আলট্রাভায়োলেট রশ্মি কোথা থেকে আসে? খুবই উত্তপ্ত বস্তু যেটা আছে, তরঙ্গদৈর্ঘ্য পরিসরটা পড়তে হবে। উত্তপ্ত বস্তু যেমন তড়িৎ বিচ্ছুরণ, তারপর কোয়ার্টজ টিউব আছে বা সিলিকন টিউব, হ্যাঁ এই টাইপের। কোয়ার্টজ এক ধরনের আকরিক। তো সূর্য রশ্মি হতেও এদের পাওয়া যায়, তো বিভিন্ন জায়গা থেকে পাওয়া যায়। এটা হচ্ছে উৎস অতটা ইম্পর্টেন্ট না, তবে ইম্পর্টেন্ট হচ্ছে প্রয়োগ কোথায়, এই যে ফটো ইলেকট্রিক ক্রিয়া সংগঠনে, অর্থাৎ এই যে সোলার প্যানেল আছে না তাদের বাড়িতে কিন্তু সোলার প্যানেলে কিন্তু অতি বেগুনি রশ্মি এসে পড়ে এবং সেখান থেকে তোমার ইলেকট্রন প্রবাহিত হওয়ার মাধ্যমে তড়িৎ উৎপন্ন হয় এবং সেটা আবার ব্যাটারিতে সঞ্চিত থাকে। তো এই পুরো বিষয়টার ক্ষেত্রে যে সোলার প্যানেল যখন সূর্যের অতি বেগুনি রশ্মিটা এসে পড়ে তখন সেখান থেকে যে ইলেকট্রনটা সরে যায় এবং তড়িৎ প্রবাহিত হয়, এই ঘটনাটা ঘটানোর জন্য হচ্ছে অতি বেগুনি রশ্মি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে অনুবীক্ষণ যন্ত্রের বিশ্লেষণ ক্ষমতা বৃদ্ধির কাজে, অর্থাৎ আমরা অনুবীক্ষণ যন্ত্রের বাইরে থেকে লাইট সোর্স দিই কেন, যাতে ভালোভাবে দেখতে পারি। এবং আরেকটা কাজ হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তোমরা জানো যে বাচ্চাদেরকে রোদে সরিষার তেল মাখায় রোদে বসায় দেওয়া হয়, কারণ কি? ভিটামিন ডি তৈরি হওয়ার জন্য। তাহলে ভিটামিন ডি তৈরি হওয়ার কাজেও এই অতি বেগুনি রশ্মি কাজ আছে। ঠিক আছে, তাহলে অতি বেগুনি রশ্মি কি কি কাজ আছে? ফটো ইলেকট্রিক ক্রিয়া সংগঠনে, তারপরে অনুবীক্ষণ যন্ত্রের ক্ষমতা বিশ্লেষণে বৃদ্ধির কাজে, এবং তোমার হচ্ছে ভিটামিন ডি তৈরিতে। মনে থাকবে? জি ভাইয়া। ওকে, এরপরে আসা হচ্ছে এক্স-রে বা এক্স-রে রঞ্জন রশ্মি বা বিজ্ঞানী বললাম রঞ্জন। এটা তরঙ্গদৈর্ঘ্য মনে রাখতে হবে, কোথা থেকে আসে? এক্স-রে টিউব থেকে আসে। ঠিক আছে, তারপরে কোথায় ব্যবহার করা হয়? চিকিৎসা ক্ষেত্রে, গবেষণা ক্ষেত্রে, চোরাচালান নিরোধে। এই দুটো মনে রাখলে হবে, চিকিৎসা ক্ষেত্রে এবং চোরাচালান নিরোধে এক্স-রে করা হয়। যেমন এই যে বাইরের দেশ থেকে অনেকেই কি করে, পেটের মধ্যে সোনা টোনা খেয়ে চলে আসে, এসে পরে আবার বমি করে বের করে। বুঝতে পারছো? তো এক্স-রে করলে এগুলো সব ধরা পড়ে যায়। এরপরে আসে হচ্ছে গামা রশ্মি। দেখো গামা রশ্মির ক্ষেত্রে মনে রাখতে হবে কি, তরঙ্গদৈর্ঘ্যটা মনে রাখবা। তারপরে কোথা থেকে আসে? দেখো গামা রশ্মি এটা কিন্তু তেজস্ক্রিয় জিনিস, কারণ কি আলফা বিটা গামা এগুলো কি তেজস্ক্রিয়। গামা রশ্মি এটা হচ্ছে তেজস্ক্রিয় এক ধরনের রশ্মি, তার মানে তেজস্ক্রিয় বিক্রিয়া হইতেই হবে। এখানে তেজস্ক্রিয় বস্তু হতে আসে, যেমন ইউরেনিয়াম, ঠিক আছে, রেডিয়াম, এসব জায়গা থেকে আসতে পারে। তারপর নিউক্লিয়ার ফিউশন এবং ফিউশন বিক্রিয়ার মাধ্যমে এবং মৌলিক কণার মিথস্ক্রিয়ায় এই রশ্মি নির্গত হয়। তাহলে কোথা কোথা থেকে আসতে পারে? তেজস্ক্রিয় বস্তু থেকে আসতে পারে, নিউক্লিয়ার ফিউশন এবং ফিউশন বিক্রিয়ার মাধ্যমে আসতে পারে, মৌলিক কণা মিথস্ক্রিয়ার মাধ্যমে এটা আসতে পারে। তারপরে কি বলতেছি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কারণ, আসার কারণ সূর্যের মধ্যে ফিউশন বিক্রিয়ার কারণে গামা রশ্মি উৎপন্ন হয়। সূর্যের মধ্যে কোন বিক্রিয়া ঘটে? ফিউশন বিক্রিয়া ঘটে, মনে রাখতে হবে কিন্তু এটা কিন্তু ইম্পর্টেন্ট খুবই। সূর্যের মধ্যে কোন বিক্রিয়া ঘটে? নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া। ঠিক আছে, এবং গামা রশ্মি উৎপন্ন হয়। এবং এই গামা রশ্মি কি কাজ করে দেখো, যে ধাতব পদার্থের খুঁত, এখানে বলছে বিভিন্ন ধাতব পদার্থের খুঁত নির্ণয় এটা ব্যবহার করা হয়। তারপরে মানবদেহে ক্যান্সার আক্রান্ত কোষকে ধ্বংস করার জন্য আমরা আবার গামা রশ্মি ব্যবহার করি। তাহলে দুইটা কাজ আছে, ধাতব পদার্থের খুঁত নির্ণয় এবং মানবদেহে ক্যান্সার আক্রান্ত সেলকে ধ্বংস করতে এটা ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে এই যে রশ্মি বা তরঙ্গগুলো বললাম, সেই তরঙ্গগুলো কিন্তু মনে রাখতে হবে। এরপরে দেখো বলতেছে রেডিও এবং টিভি তরঙ্গ, অবলোহিত রশ্মি, দৃশ্যমান আলোক রশ্মি, অতি বেগুনি রশ্মি, এক্স-রে রশ্মি এবং গামা রশ্মি। এটা বলা হচ্ছে যে তোমার অনুক্রম অনুসারে সাজানো হচ্ছে। তোমার হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য ক্রম অনুসারে বড় থেকে ছোট, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য কার বেশি? এখানে সব থেকে বেশি তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে রেডিও এবং টিভি তরঙ্গ। ঠিক আছে, অর্থাৎ বেতার তরঙ্গ যেটা, তার থেকে কম হচ্ছে অবলোহিত রশ্মি, তার থেকে কম হচ্ছে দৃশ্যমান আলোক রশ্মি, তার থেকে কম হচ্ছে অতি বেগুনি রশ্মি, এবং সব থেকে কম হচ্ছে তোমার গামা রশ্মি। তবে গামা রশ্মির আগে আবার এক্স-রে রশ্মি আসে। ঠিক আছে, এক্স-রে বা এক্স রশ্মি আসে। তাহলে এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষাতে কিন্তু এরকম আসবে যে নিচের কোনটি তরঙ্গ দৈর্ঘ্যের দিক থেকে নিচের কোনটি সঠিক দিয়ে তোমার এরকম দেবে, যে এটা দেবে রেডিও টিভি তরঙ্গ দিয়ে তোমার এরকম দিয়ে দিতে পারে, দিয়ে এরকম একটা চার্ট কিন্তু তোমার দিয়ে দিতে পারে। পদ আগে মনে করে এরকম দিল, পদ আগে মনে করে একটা চেঞ্জ করে দিল, মনে করে এখান থেকে এরকম দিয়ে দিল। তবে তোমাদের এই সিকোয়েন্সটা মনে রাখতে হবে। কি বলছি বুঝতে পারছো? এটা হচ্ছে বড় থেকে ছোট, অর্থাৎ এদিকে গেলে বড় থেকে ছোট, এদিকে গেলে কমবে, আর এদিকে গেলে কমতে থাকবে। ঠিক আছে, রেডিও তরঙ্গের সব থেকে বেশি তরঙ্গ দৈর্ঘ্য, তারপরে অবলোহিত রশ্মি এর সবচেয়ে তার থেকে কম, তার থেকে কম হচ্ছে দৃশ্যমান আলোক রশ্মি, তার থেকে কম হচ্ছে অতি বেগুনি রশ্মি, তার থেকে কম হচ্ছে এক্স রশ্মি, এবং সব থেকে কম হচ্ছে গামা রশ্মি। ওকে, এছাড়াও আরো কিছু রশ্মি আছে, যেমন হচ্ছে তোমার
এই যে মহাজাগতিক রশ্মি, মহাজাগতিক রশ্মি এই দুইটা জিনিস মনে রাখতে হবে। মহাজাগতিক রশ্মি হচ্ছে রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 10⁻⁻14 মিটার থেকেও কম। মনে রাখতে হবে মহাজাগতিক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কত? 10⁻⁻14 মিটার থেকেও কম। আর আমরা বেগের ক্ষেত্রে বা আলোর বেগের ক্ষেত্রে আমরা c সমানুপাতিক আমরা বলছিলাম 1/√, এটা মিউ নট এপসাইলন নট, তাই তো? তো এইটার একক কিন্তু বেগের একক আমরা জানি হচ্ছে মিটার পার সেকেন্ড। বেগের একক কি? মিটার পার সেকেন্ড। কিন্তু এটাকে যদি আমরা উল্টায় দিই তাহলে কেমন দেখায়? অর্থাৎ এই যে মিউ নট এটাকে যদি বাইরে বের করি তাহলে এটা আসলে হচ্ছে পার মিটার সেকেন্ড, উল্টে যাবে। ঠিক আছে, তাহলে এর এককটা হচ্ছে পার মিটার সেকেন্ড, সেই কথাটা এখানে বলছে। ক্লিয়ার? এই যে এইটার একক বের করা হয়েছে, বুঝছো? জি ভাইয়া বুঝছি। ওকে, তাহলে এটা মনে রাখতে হবে। এরপরে আসলো তরঙ্গমুখ। তরঙ্গমুখ কাকে বলে? দেখো, তরঙ্গ বিস্তৃত সমদর্শ সম্পন্ন কণাগুলো যে তলে অবস্থান করে তাকে সৃষ্ট তরঙ্গের তরঙ্গমুখ বলে। তাহলে তরঙ্গমুখ কাকে বলে? যে তরঙ্গ, একটা তরঙ্গের মধ্যে যতগুলো কণা সমদশায় অর্থাৎ একই দশায় আছে সেই কণাগুলো যে তলে অবস্থান করে সেটাকে বলে তরঙ্গমুখ। এটা মনে রাখলে হচ্ছে। ওকে, তাহলে তরঙ্গমুখের ক্ষেত্রে আবার দেখো নিচের দিকে আসো, যে গোলকীয় তরঙ্গ কাকে বলে এটা একটু মনে রাখতে হবে। গোলকীয় তরঙ্গ কাকে বলে? এই যে তরঙ্গের সাথে সমদশা সম্পন্ন কণাগুলো সঞ্চারপথ গোলকীয় হলে তাকে গোলকীয় তরঙ্গমুখ বলে। গোলকীয় তরঙ্গমুখ সম্পন্ন তরঙ্গকে গোলকীয় তরঙ্গ বলে। অর্থাৎ তোমার এখানে মনে করো সমদশায় আছে যে কণাগুলো, সেগুলোকে যদি দেখা যায় যে এরকম গোলকের মতো হয়ে গেছে এবং গোলকের মতো হয়ে গেছে, তাহলে সেটা আমরা বলবো সেটা হচ্ছে সেই তরঙ্গমুখগুলোকে আমরা বলবো গোলকীয় তরঙ্গমুখ। এবং যে গোলকীয় তরঙ্গমুখগুলো নিয়ে যে তরঙ্গটা গঠিত তাকে আমরা বলবো গোলকীয় তরঙ্গ। আর সমতল তরঙ্গমুখের ক্ষেত্রে কি কেমন বলবো আমরা? দেখো এখানে বলতেছে যে উৎস থেকে দূরবর্তী অঞ্চলে তরঙ্গ সময়ের বক্রতা কমতে থাকে। তার মানে কি? উৎস থেকে দূরবর্তী অঞ্চলে গেলে বক্রতা কমতে থাকে এবং আস্তে আস্তে সমতল হয়ে যায়। তরঙ্গের সাথে সমদশা সম্পূর্ণ কণাগুলো সঞ্চারপথ সমতল হলে তাকে সমতল তরঙ্গমুখ বলে। সমতল তরঙ্গমুখ সম্পূর্ণ তরঙ্গকে সমতল তরঙ্গ বলে। অর্থাৎ সেটা হচ্ছে সমতল, একই তল বরাবর থাকবে, সেটা গোলকার থাকবে না। তো এটা গেল। এরপর আসলে হাইগেনসের নীতি। হাইগেনসের নীতি খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু আমাদের পড়া শুরু হচ্ছে, এর আগে কিন্তু ঘোরা মিলছিল। ঠিক আছে, দেখো তাহলে বলতেছে হাইগেনসের নীতি অনুসারে তরঙ্গমুখের প্রতিটি বিন্দুকে গোলকীয় তরঙ্গের উৎস হিসেবে গণ্য করা যায়। অর্থাৎ তরঙ্গমুখ যদি আমরা একটা কল্পনা করি, ধরে নাও যে এরকম হচ্ছে এরকম একটা তরঙ্গমুখ, একটা তরঙ্গ এখানে তৈরি হয়েছে মনে করো, সেটা তরঙ্গমুখ আমরা ধরে নিলাম ধরে এটা। তো এই তরঙ্গমুখের যে প্রতিটা বিন্দু আছে, মনে করো এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে, যতগুলো বিন্দু এর মধ্যে আছে সবগুলোই হচ্ছে একটা আলাদা আলাদা তরঙ্গ। পরবর্তীকালে এখান থেকে একটা তরঙ্গ কিন্তু এইভাবে ছড়াইতে পারে, এই বিন্দু থেকে আরেকটা তরঙ্গ এইভাবে ছড়াইতে পারে, এই বিন্দু থেকে আরেকটা তরঙ্গ এইভাবে ছড়াইতে পারে, মানে এরকম। তার মানে প্রত্যেকটা তরঙ্গ বিন্দুই কিন্তু তোমার হচ্ছে আলাদা আলাদা করে একটা তরঙ্গ উৎস হিসেবে কাজ করে। তো এইসব তরঙ্গকে, এই যে ওখান থেকে ওই উৎস থেকে যে তরঙ্গগুলো উৎপন্ন হয় সেগুলোকে আমরা বলি গৌণ তরঙ্গ। এবং এই গৌণ তরঙ্গের মূল তরঙ্গের সমান বেগে সামনের দিকে, অর্থাৎ মূল তরঙ্গটা যেরকম মনে করো এখানে একটা ঢিল মারলো, তুমি মারলে এখান থেকে একটা তরঙ্গ তৈরি হয়েছে, এরকম করে একটা তরঙ্গ তৈরি হয়েছে এবং এখানে বলতে যে আমরা এরকম ধরনের একটা অবস্থানে আসছে। এবং এখানে যদি আমরা আরো একটা জিনিস দেখি, ধরে নাও এখানে তরঙ্গমুখ যেটা, সেখানে মনে করো যে এই বিন্দুগুলো আছে, এখানে এই বিন্দুগুলো আছে। এই বিন্দুগুলোর ক্ষেত্রে প্রত্যেকটা হচ্ছে এরকম এরকম করে আবার তরঙ্গ বিভিন্ন দিকে যাইতে পারে, আলাদা আলাদা তরঙ্গ। এবং বলা হচ্ছে এই যে নতুন যে তরঙ্গগুলো তৈরি হচ্ছে প্রত্যেকটা তরঙ্গ মুখ থেকে, এই তরঙ্গটা হচ্ছে আদি যে তরঙ্গটা ছিল এইটার সমবেগে সামনের দিকে আগাইতে থাকে। তো এই বিষয়টা যদি বোঝা যায় তাহলে তোমার হাইগেনসের যে নীতিটা ছিল সেটা এরকম দাঁড়ায়। সেটা হচ্ছে কোন একটি তরঙ্গমুখের উপর অবস্থিত প্রতিটি বিন্দু এক একটি অনুতরঙ্গ বা গৌণ তরঙ্গের উৎস হিসাবে কাজ করে বা বিবেচিত হয়। ওই গৌণ উৎসগুলো থেকে সৃষ্ট তরঙ্গমালা মূল তরঙ্গের সমান বেগে সামনের দিকে অগ্রসর হয়। যে কোনো সময় ওইসব গৌণ তরঙ্গমালাকে স্পর্শ করে একটি তলঙ্কন করে ওই তলে ওই সময় তরঙ্গমুখের অবস্থান। অর্থাৎ তোমার হচ্ছে একটা একটাকে স্পর্শ করে তখন সেটা হচ্ছে তার তরঙ্গমুখের অবস্থান। এটা ধরে নাও এই একটা তরঙ্গ, তো এরকম ভাবে যাচ্ছে, আমি যদি দেখাই মনে করবেন না এখানে একটা তরঙ্গ এরকম ভাবে যাচ্ছে, আবার এখান থেকে এই আরেকটা তরঙ্গ যাচ্ছে, যে এইখানে একটা বিন্দু হয়েছে, মিলিত হয়েছে, তাহলে এটাকে আমরা ধরে নেব সেই তরঙ্গের দিক। ঠিক আছে, তরঙ্গমুখের নতুন অবস্থান, এটাকে আমরা ধরে নিব তরঙ্গমুখের নতুন অবস্থান। ওকে, এরপর হাইগেনসের তরঙ্গমুখের অবস্থান বিভিন্ন জায়গায় থাকবে, রিডিং দিবা। তরঙ্গমুখ কাকে বলে আমরা আগেই বলছি। তারপর এবার আমরা যাবো হচ্ছে হাইগেনসের নীতিভিত্তিতে আলোক প্রতিফলন প্রতিসরণ নিয়ে কিছু কথা আছে। তবে এখান থেকে আমরা এমসিকিউ এর মতো তথ্যগুলো পড়বো।
যে এটা কি, যে দেখো যে আপতন কোণ এবং প্রতিফলন কোণ পরস্পরের সমান। ঠিক আছে, আপতন কোণ আই ইকুয়াল প্রতিফলন কোণ সমান, এটা তোমরা আগেই পড়ছো যে যে কোণে আপতিত হবে সেই কোণে প্রতিফলিত বা প্রতিসরিত হবে এটা। তো এটা হচ্ছে তোমার প্রতিফলনের দ্বিতীয় সূত্র হচ্ছে এটা। তার মানে কি দাঁড়ালো, এর দ্বারা আলোক তরঙ্গ তত্ত্ব ভিত্তিতে প্রতিফলন দুটি সূত্র প্রমাণিত হলো। আচ্ছা, এর উপরে এক সূত্র চলে গেছে সম্ভবত। প্রতিফলনের প্রথম সূত্র ছিল এখানে আপতন কোণ এখানে প্রতিফলন কোণ, আর প্রথম সূত্রটা কোথায় গেল? আচ্ছা যাই হোক, তাহলে আপতন কোণ প্রতিফলন কোণ দুটো সমান, এটা মনে রাখতে হবে। এরপর আমরা দেখবো আলোক প্রতিসরণের ক্ষেত্রে কি দাঁড়ায়। প্রতিসরণের ক্ষেত্রে সূত্র আছে তোমাদের, এর আগের যে জ্যামিতিক আলোক বিজ্ঞান ওই অধ্যায়টা তোমাদের পড়ানো হয়নি। যদি পড়ানো হতো তাহলে ভালোভাবে বুঝতে পারতে যে কোনো মাধ্যমের সাপেক্ষে মনে করো যে হচ্ছে দুইটা মাধ্যম আছে, মনে করো এখানে এই একটা এটা একটা বেরিয়ার, এর এই পাশে মনে করো একটা মাধ্যম আছে, সেই এটা মনে করো যে হচ্ছে এ মাধ্যম, এ মাধ্যম, আর এখানে মনে করো যে হচ্ছে বি মাধ্যম, দুইটা মাধ্যম। তো এখান থেকে আলোক রশ্মি যদি এখানে আসে, আসার পরে এখান থেকে কি পরিমাণে প্রতিসরিত হবে এদিকে, তো সেটার আবার একটা ব্যাপার আছে। তো এই যে এটাকে বলতেছি আমরা আপতন কোণ আই, আর এটা প্রতিসরিত রশ্মি যেটা আছে এটাকে বলতে আমরা প্রতিসরণ কোণ আর। তো এই আপতন কোণ এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত হবে তোমার হচ্ছে এটা। তোমার এটাকে একসাথে করলে আবার এ মিউ বি, অর্থাৎ এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণ কোণ। এই মাধ্যমের একটা প্রতিসরণাঙ্ক আছে, আবার এই মাধ্যমের একটা প্রতিসরণাঙ্ক আছে। এই দুইটাকে আমরা বলতেছি এ মিউ বি। এটাকে যদি আমরা বলি তাহলে এটা সূত্রটা আসবে মিউ বি ভাগ মিউ এ। ঠিক আছে, মিউ বি ভাগ মিউ এ। তো এই সাইন আই ভাগ সাইন আর যদি আমরা করি তাহলে তার সেটা আসবে হচ্ছে এ মিউ বি। ঠিক আছে, এটা। এবং এটা হচ্ছে প্রতিসরণের দ্বিতীয় সূত্র। এটা কি তরঙ্গ তত্ত্বের ভিত্তিতে প্রতিসরণের দ্বিতীয় সূত্র, তাহলে কি দাঁড়ালো? দ্বিতীয় সূত্রটা হচ্ছে এ মিউ বি ইকুয়াল টু মিউ বি ভাগ মিউ এ। বুঝছো? এটা হচ্ছে তোমাদের সূত্রটা। এটা ওই অধ্যায়ে ভালোভাবে বুঝাই দেবে। এখন শুধুমাত্র মনে রাখো যে তোমার এই যে হাইগেনসের নীতি অনুযায়ী আমরা প্রতিফলন এবং প্রতিসরণের সকল সূত্রগুলো প্রমাণ করতে পারি। ওকে, এরপরে দেখো আমরা একটু আলোর ব্যতিচার করবো, খুব ইম্পর্টেন্ট। এখান থেকে এমসিকিউ আসে, দেখো যে বলতে যখন দুটি সমান, ভালোভাবে চিন্তা করো কিন্তু, যখন দুইটা সমান বিস্তার ও তরঙ্গ দৈর্ঘ্যের শব্দ চলতে থাকে, একে অপরের উপর আপতিত হয়, তখন শব্দের প্রাবল্যের পর্যায়ক্রমিক হ্রাস বৃদ্ধি ঘটে। তার মানে কি দাঁড়ালো? দুইটা সমান বিস্তার তরঙ্গ দৈর্ঘ্যের শব্দ চলতে থাকে। অর্থাৎ মনে করো একটা শব্দ এখান থেকে ধরে নাও যে এই এখানে একটা তরঙ্গ যাচ্ছে, শব্দ তরঙ্গের দিকে আগাচ্ছে মনে করো। ঠিক আছে, আবার ধরে নাও যে তুমি হচ্ছে এখান থেকে ঠিক সেম আরেকটা তরঙ্গ আরেক দিকে যাচ্ছে, সেটা হচ্ছে বিস্তারটা সমান। হ্যাঁ, ধরে নাও যে এরকম ভাবে আরেকটা যাচ্ছে, সেটার বিস্তারটাও আবার সমান, তরঙ্গ যাচ্ছে। এতে করে বিস্তারটা সমান এবং তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে থেকে এবং একে অপরের উপর আপতিত হয়। যখন একটা একটার উপর আপতিত হয় তখন শব্দের একটা তারতম্য হয়। যেমন ধরো যে তোমরা যদি একই সাউন্ড যদি দুইবার শোনো, তাহলে কোথাও একটু বেশি শোনা যায়, কোথাও একটু কম শোনা যায়, তোমরা খেয়াল করে দেখবা। তো এই যে ঘটনাটা, অর্থাৎ একই ধরনের তরঙ্গ যখন দুইটা যাচ্ছে, তখন পর্যায়ক্রমিক হ্রাস বৃদ্ধি হচ্ছে, শব্দ শোনা বা সাউন্ডের একটা হ্রাস বৃদ্ধি হচ্ছে। এইটাকে হ্রাস বৃদ্ধিটাকে বলা হচ্ছে আলোর ব্যতিচার। ঠিক আছে, তাহলে আলোর ব্যতিচার কাকে বলে এটা মনে রাখতে হবে। তাহলে এটা হচ্ছে যখন দুটি সমান এবং বিস্তার, এই কথাটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। ব্যতিচার হতে গেলে অবশ্যই কি হতে হবে? তরঙ্গ, যে দুইটা তরঙ্গ আমরা এভাবে যাবে বা একটা একটার উপর দিয়ে যাবে, তখন অবশ্যই তাদের বিস্তার দুইটা সমান হতে হবে এবং তরঙ্গ দৈর্ঘ্য সমান হতে হবে। অর্থাৎ সমান বিস্তার এবং তরঙ্গ দৈর্ঘ্য। বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, এরপরে দেখো যে আমরা বলছি তরঙ্গের উপরিপাতন। উপরিপাতনটা কি? যখন একটা তরঙ্গের উপর দিয়ে আরেকটা তরঙ্গ যাচ্ছে, এটাকে আমরা বলছি তরঙ্গের উপরিপাতন। তো এই ক্ষেত্রে আমাদের একটা খেয়াল রাখতে হবে, দেখো যে দুটি তরঙ্গ কোনো মাধ্যমের কোনো একটি কণাকে একই সঙ্গে অতিক্রম করে প্রতিটি তরঙ্গই কণাটিকে স্থানান্তরিত করবে, ফলে কণাটি একটি লব্ধি সরণ করবে। এই লব্ধি সরণ তরঙ্গ দুটি, অর্থাৎ মনে করো তুমি এক জায়গায় দাঁড়ায় আছো, সাপোজ সহজভাবে যদি বলি, মনে করো এই জায়গায় নাইম দাঁড়ায় আছে, এটা হচ্ছে নাইম, মনে করো যে এখানে হচ্ছে দাঁড়ায় আছে, এটা হচ্ছে নাইম। ঠিক আছে, নাইম দাঁড়ায় আছে। এখন এখান থেকে মনে করো একটা তরঙ্গ এখান থেকে যাচ্ছে, এটা তরঙ্গ যাচ্ছে, যাইতে গেলে একটা কোনো কিছু, মনে করো একটা গাড়ি যাচ্ছে, তাহলে সে কি এটা নাইমকে ধাক্কা দিবে না? দিয়ে তার একটা গতি তৈরি করবে না? ঠিক একই রকম ভাবে যদি একই সাথে আরো একটা তরঙ্গ এখান থেকে যায় নাইমের উপর দিয়ে, মনে করো এখান থেকে আরো একটা তরঙ্গ এভাবে নাইমের উপর দিয়ে যাচ্ছে, তখন দুইটাই কি নাইমকে ধাক্কা দিবে। তো নাইম একটা গড় গতিবেগ, দুইটার গড় একটা গতিবেগ নিয়ে তার একটা সরণ হবে, একটা গড় সরণ হবে। অর্থাৎ সে হয়তো এখান থেকে সরে মনে করো যে এইরকম জায়গায় এসে
সেইভাবে দাঁড়ায় গেল। ঠিক আছে, তো এই যে একটা আরেকটার উপর দিয়ে তরঙ্গ যখন দুটো একসাথে যাচ্ছে এখান দিয়ে, তখন এই যে দুইটা উপর দিয়ে একটা আরেকটার উপর দিয়ে যাচ্ছে, এটাকে আমরা বলছি তরঙ্গের উপরিমাণ। তো এখন বলতেছে তরঙ্গ যদি একই দশায় আবর্তিত হয়, এখন প্রথম তরঙ্গের নাম মনে করো y1 আর দ্বিতীয় তরঙ্গের নাম হচ্ছে y2। আমরা দিছি এখানে y1 এবং y2, তরঙ্গ দুইটার নাম আমরা দিছি y1 এবং y2, দুইটা তরঙ্গ আছে। তো এখন বলতেছি যে তরঙ্গ দুইটা যদি একই দশায় আপতিত হয় তবে কোণাটির লব্ধি সরণ হবে y1 + y2, অর্থাৎ দশা, অর্থাৎ মনে করো যে এখান থেকে এই তরঙ্গটা হচ্ছে এভাবেই যাচ্ছিল, অর্থাৎ এর যে দশাটা আছে সেকেন্ড যে তরঙ্গটা যাবে এর উপর দিয়ে, সেটাও সেম উপায়ে যাবে। সেম উপায় মানে কি, এখান থেকে শুরু হবে হয়ে ঠিক এর মতো সেম দশায় যাবে, কোনো আকপাস হবে না। হ্যাঁ, এর উপর দিয়েই যাবে সেম, একদম কোনো আকপাস হবে না টোটালি। তো এইটা যদি যায় তাহলে সেক্ষেত্রে লব্ধি কি, তখন দুইজন সমবেগে যাচ্ছে, মনে করো যে কি দুইজন তাই সমানভাবে আঘাত দেবে। সমানভাবে যদি আঘাত দেয় তাহলে y1 এর y, অর্থাৎ লব্ধি তরঙ্গ যেটা বা লব্ধির তরঙ্গ যেটা, সেটা হবে হচ্ছে y1 + y2, অর্থাৎ এই যে y1 টা ছিল এবং y2 টা ছিল সেই দুইটা যোগফলের সমান। বুঝছো? আর যদি জি ভাই। সমদশায় না থাকে তখন লব্ধিটা হবে y = y1 ডিফার y2, অর্থাৎ বড়টা থেকে ছোটটা বিয়োগ হবে। যার বেগ বেশি তার থেকে ছোটটা বিয়োগ করে নিয়ে যাবে, এটা হচ্ছে ঘটনা। বুঝছো? তাহলে এটা কিন্তু বুঝতে হবে। এরপরে আসা হচ্ছে সুসংগত উৎস। সুসংগত উৎস কাকে বলে? খুব ইম্পর্টেন্ট। দুটি উৎস হতে সমদশা সম্পন্ন বা কোনো নির্দিষ্ট দশা পার্থক্যের একই তরঙ্গ দৈর্ঘ্যে দুটি আলোক তরঙ্গ মিশ্রিত হলে তাকে সুসংগত উৎস বলে। অর্থাৎ দুইটা উৎস, মনে করো এখানে একটা লাইট আছে, বাল্ব, এখান থেকে একটা আলো আসতেছে, আবার ধরো এখানে একটা বাল্ব আছে। এই দুইটা বাল্ব থেকে যদি আলোটা এমন ভাবে আসবে জানো যে আলোক তরঙ্গটা সমদশা সম্পন্ন হবে বা কোনো নির্দিষ্ট দশা পার্থক্যটা একই থাকবে এবং তরঙ্গ দৈর্ঘ্য দুইটাও একই থাকবে, অর্থাৎ এখান থেকে যে দুইটা আসবে একই ধরনের। ঠিক আছে, অর্থাৎ এখানেও যে যে বৈশিষ্ট্য থাকবে এখানে সেই সেই বৈশিষ্ট্য থাকবে। তখন এই যে দুইটা উৎসর কথা আমরা কল্পনা করলাম, এই দুইটা উৎস হলো আমরা আদর্শ একটা উৎস বা দুইটা সুসংগত উৎস বা দুইটা উৎসকে আমরা বেস্ট উৎস বলতে পারবো। এই বুঝতে পারতেছো তো তোমরা? জি ভাইয়া। এই যে একটা কথা বলো না কেন, বুঝতেছো তুমি? হ্যাঁ ভাইয়া বুঝতে পারতেছি। আচ্ছা ঠিক আছে, বুঝতে না পারলে কিন্তু বলবা। সূচনা বুঝতেছো? জি সূচনা, ভাইয়া প্রিয়া, বুঝতেছি। নাহিদ, বিথি, বুঝতেছো? জি ভাই। জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তো সুসংগত উৎসটা আমরা বুঝে ফেলেছি। এখন এবার আমরা ব্যতিসারটা খুব ভালোভাবে বলবো। দেখো দেখো এখন ব্যতিসারের ক্ষেত্রে আমরা সুসংগত উৎস পড়ে ফেলছি এবং তার একটু পরিবর্তনটা করে ফেলছি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হয়ে যাবে। দেখো এখানে বলতেছে যে দুটি সুসংগত উৎসতে মিশ্রিত দুটি আলোক তরঙ্গের পরিবর্তনের ফলে কোনো বিন্দুর আলোক তীব্রতা বৃদ্ধি পায়, আবার কোনো বিন্দুর আলোক তীব্রতা হ্রাস পায়। এর ফলে কোনো তলে পর্যায়ক্রমে আলোক উজ্জ্বলতা বা আলো অন্ধকার সৃষ্টি হয়। আলোর এই ঘটনাকে ব্যতিসার বলে। তাহলে ব্যতিসার কাকে বলে? দুইটা উৎস থেকে একই ধরনের, মনে করো যে এখানে এরপরে আমরা একটু পরে ইয়ং এর ডিসির পরীক্ষা করবো। নিচের দিকে আসো, যদি আমরা একটু দেখাই চিত্র আসে, এই যে দেখো মনে করো এখান থেকে দুইটা সুসংগত উৎস আমরা তৈরি করছি। এই যে খেয়াল করো, এখান থেকে মনে করো যে এই একটা হচ্ছে সোর্স ওয়ান বা সুসংগত উৎস, এই একটা আর এই একটা সুসংগত উৎস। তো দুইটা উৎস থেকে যখন আলোক রশ্মিটা আসতেছে তখন এই যে দুইটা তরঙ্গ তৈরি হচ্ছে। এখানে খেয়াল করে দেখো, এই হচ্ছে একটা তরঙ্গ এবং এই আর একটা তরঙ্গ, এই দুইটা তরঙ্গ তৈরি হচ্ছে এবং এই দুইটা তরঙ্গের ক্ষেত্রে কিছু কিছু জায়গায় খেয়াল করে দেখো যে তরঙ্গ, আমি যদি জুম করে দেখাই আর একটু তাহলে বুঝতে পারবা। এটা ভালো করে খেয়াল করো, কিন্তু যখন এভাবে আসতেছে তখন কিছু কিছু জায়গায় দেখো একটা তরঙ্গ আরেকটার উপর পরিবর্তন হচ্ছে, এই এক জায়গায় হচ্ছে, এই এক জায়গায় হচ্ছে, হ্যাঁ, তারপর আবার এই এক জায়গায় হচ্ছে, এরকম অনেকগুলো জায়গা হচ্ছে। বুঝতেছো? মানে একটা তরঙ্গ আরেকটা তরঙ্গের উপরে উঠে যাচ্ছে। তো যেসব জায়গাতে উঠে যাচ্ছে এইসব জায়গাতে আমরা বলতে চাচ্ছি আলোটা অনেক বেশি উজ্জ্বল হচ্ছে, আলোটা অনেক বেশি উজ্জ্বল হচ্ছে। আর যেসব জায়গায় এই ধরনের এরকম একটা জায়গা বা ধরনের হচ্ছে এরকম একটা জায়গা, এই জায়গাতে কিন্তু একটা আরেকটার উপর উঠিনি, তো এই জায়গাতে আমরা বলবো যে এই জায়গার তুলনায় তোমার হচ্ছে কম পরিমাণ আলো উঠছে বা অন্ধকার তৈরি হচ্ছে। বুঝছো? তো এই যে পার্থক্যটা, আমরা একই ধরনের একই সোর্সের আলো দেখছি কিন্তু তারপরেও দুইটা পরিবর্তনের ফলে কোথাও আলোটা বেশি উজ্জ্বল হচ্ছে, কোথাও অন্ধকার পাওয়া যাচ্ছে। তো এই ঘটনাটাকে বলা হচ্ছে বা আলোর এই ধর্মটাকে বলা হচ্ছে আলোর ব্যতিসার। এই বোঝনি কে বলো?
বুঝোনি কে? জি ওকে, তাহলে এটাকে বলতেছি আমরা আলোর ব্যতিচার, এবং আলোর ব্যতিচার সম্পর্কে কিছু তথ্য আছে। দেখো, ব্যতিচারের দুই ধরনের হতে পারে। ব্যতিচার কয় ধরনের হতে পারে? দুই ধরনের হতে পারে। দেখো এখানে বলতেছে যে 1831 সালে বিজ্ঞানী টমাস ইয়াং আলোর ব্যতিচার আবিষ্কার করেন। ব্যতিচার দুই ধরনের, একটা হচ্ছে গঠনমূলক ব্যতিচার, একটা ধ্বংসাত্মক ব্যতিচার। গঠনমূলক ব্যতিচার আর একটা হচ্ছে ধ্বংসাত্মক ব্যতিচার। তো গঠনমূলক ব্যতিচার বললাম যেখানে হচ্ছে একটা একটার উপর পড়তেছে, আলোটা অনেক বেশি হচ্ছে বা উজ্জ্বল হচ্ছে, সেটাকে আমরা বলতেছি গঠনমূলক ব্যতিচার। আর যেখানে একটা একটার উপর পড়তেছে না, হ্যাঁ, আলোটা কম হচ্ছে বা অন্ধকার হচ্ছে, সেটাকে আমরা বলতেছি ধ্বংসাত্মক ব্যতিচার। বুঝছো? জি ভাইয়া। দেখো এরপরে আমি আবারও দেখাচ্ছি তোমাদের গঠনমূলক ব্যতিচার এবং ধ্বংসাত্মক ব্যতিচার। এখানে আর কিছু কথা বলছি তোমাদেরকে, যে দুটি উৎসতে সমান কম্পাঙ্ক বিস্তারে দুটি আলোকের তরঙ্গ কথা বলে উজ্জ্বল বিন্দু পাওয়া গেলে তাকে গঠনমূলক ব্যতিচার বলে। যদি উজ্জ্বল বিন্দু পাওয়া যায় অর্থাৎ আলোটা বেশি হয়, তাকে বলতে গঠনমূলক ব্যতিচার। এবং গঠনমূলক ব্যতিচারের তরঙ্গের পরিবর্তন সমদশায় অর্থাৎ একই দশায় হয়ে থাকে, এই কারণে আলোটা বেশি পাওয়া যায়। আর ধ্বংসাত্মক ব্যতিচারে কি হয়, যে অন্ধকার বিন্দু পাওয়া যায় এবং পরিবর্তনটা বিপরীত দশায় হয়। ঠিক আছে, বিপরীত দশায় হয়, এটা মনে রাখতে হবে। গেল। তো এখন একটা কথা আছে, যে হচ্ছে যেসব বিন্দুতে তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া গেছে পথ পার্থক্য λ/2 এর অযুগ্ম গুণিতক, অর্থাৎ 2n + 1 λ/2, তখন তাকে সেটাকে আমরা ধ্বংসাত্মক ব্যতিচার অর্থাৎ বিজোড় হবে, বিজোড় গুণ হবে, অর্থাৎ λ/2 এর বিজোড় গুণ। তরঙ্গ দৈর্ঘ্য যদি, যে আলোক দুটো হবে উপরিপাতন হওয়ার পরে, সেটা যদি তরঙ্গ দৈর্ঘ্য যদি λ/2 এর বিজোড় গুণিতক হয়, অর্থাৎ 2n + 1 ইনটু λ/2 হয়, তাহলে সেটা হচ্ছে ধ্বংসাত্মক ব্যতিচার, সেখানে হচ্ছে অন্ধকার সৃষ্টি হবে। আর যদি যুগ্ম বা জোড় হয়, অর্থাৎ শুধু 2n হয়, 2n λ/2 হয়, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো যে গঠনমূলক ব্যতিচার। তাহলে এটা একটা শর্ত কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে যদি এটা কিভাবে মনে রাখবো, তাহলে আমরা কখন গঠনমূলক হবে, কখন ধ্বংসাত্মক হবে? যখন বিজোড় হবে, বিজোড় মানে হচ্ছে ধ্বংসাত্মক। ঠিক আছে, বিজোড় অর্থাৎ 2n + 1 λ/2 এর বিজোড় গুণিতক হলে সেটা হচ্ছে ধ্বংসাত্মক ব্যতিচার। আর যদি তোমার হচ্ছে λ/2 এর যদি ই হয়, জোড় বা যুগ্ম গুণিতক হয়, তাহলে জোড় গুণিতক হয়, তাহলে সেটা হচ্ছে গঠনমূলক ব্যতিচার। বুঝতে পারছো? জি। আচ্ছা, এরপর আমরা বলবো যে ব্যতিচারের কিছু ওয়ার্ড আছে বা কিছু টার্ম আছে, যেমন ধরো হচ্ছে ব্যতিচার, ঝালর, তারপর চির বা স্লিট, এগুলো কি? তো বলতেছে কোন তল বা পর্দার ব্যতিচার ঘটনা। মনে করো তুমি হচ্ছে এখান থেকে এই লাইট সোর্স আছে, দুইটা লাইট সোর্স থেকে তুমি এখানে বসাচ্ছ, দুইটা লাইট সোর্স এখানে আছে, লাইট সোর্স থেকে আলো তরঙ্গ আসতেছে, একটা একটা উপর পড়তেছে, কিন্তু কোথায় আলোকিত হচ্ছে কোথায় অন্ধকার হচ্ছে সেটা বোঝার জন্য তোমার এর পাশে একটা পর্দা রাখতে হবে, এরকম একটা পর্দা রাখতে হবে। সেই পর্দার উপর হয়তো এখানে আলোটা বেশি হচ্ছে, এখানে আলো হচ্ছে না, আবার এখানে বেশি হচ্ছে, এখানে হচ্ছে না, এরকম। তো সেই যে পর্দাটার উপর দেখার জন্য যে পর্দাটা রাখা হয়, সেই পর্দাটাকে বলা হচ্ছে ব্যতিচার ঝালর। এই পর্দাটাকে বলতেছে ব্যতিচার ঝালর। এবং এই পর্দা বা ব্যতিচার ঝালরের উপর মূলত হচ্ছে তোমার এই আলো বা মানে উজ্জ্বল বা অন্ধকার রেখা বা পট্টিগুলো দেখা যায়। ঠিক আছে, তাহলে ব্যতিচার ঝালর কি, এটা হচ্ছে তোমার ওইটা পর্দাটা। এবং স্থির বা স্লিট কি বলতেছি, দেখো দৈর্ঘ্যের তুলনায় খুবই ক্ষুদ্র প্রস্থ, অর্থাৎ এটা যেমন হবে যে হচ্ছে এরকম, স্থির হবে হচ্ছে এরকম, এরকম। দিতেছি। দৈর্ঘ্যটা যতই হোক না কেন, প্রস্থটা খুব কম হবে, একটা ছিদ্র। তো দৈর্ঘ্যের তুলনায় খুবই ক্ষুদ্র প্রস্থ বিশিষ্ট আয়তাকার সরু ছিদ্রকে স্লিট বলে, সিল বা স্লিট বলে। ব্যতিচারের জন্য সিলের প্রস্থ, আলোর দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য কমে যাবে। অর্থাৎ বিভিন্ন আলোর ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য বিভিন্ন রকম নেওয়ার জন্য আমরা সিলের দৈর্ঘ্যটা বিভিন্ন রকম করি, আলোটাকে আলাদা করা। ঠিক আছে, তাহলে সিল বা স্লিট কাকে বলে, এরকম। তো ইএন এর দেশের পরীক্ষা আমরা করবো, তোমাদের জানা বিষয় আলো একটা আট তরঙ্গ। তাহলে আলো কি তরঙ্গ? আলো হচ্ছে একটা আট তরঙ্গ। আলো কি তরঙ্গ?